হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমসি বায়োলজি ক্লাসেস বাংলা। আজকে আমি এসে গেছি সেল দ্য ইউনিট অফ লাইফের পার্ট 2 নিয়ে। তো উইদাউট ওয়েস্টিং টাইম শুরু করছি আজকের লেকচার। আগের লেকচারে লাস্ট পার্টে আমি বলেছিলাম যে এই লেকচারটা আমরা স্টার্ট করব প্রোক্যারিওটিক সেল থেকে। তো চলো শুরু করে দিই। প্রোক্যারিওটিক সেল জিনিসটা কি সেটা আমি আগের লেকচারে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছি, এবং সেই সাথে প্রোক্যারিওট এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে পার্থক্য সেটাও কিন্তু আমি আগের লেকচারে বলে দিয়েছিলাম। তো প্রোক্যারিওটিক সেলের সব থেকে কমন রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছে, সবচেয়ে কমন এক্সাম্পল অফ প্রোক্যারিওটিক সেল যেগুলো, সেগুলো কি কি? ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া, তার সাথে রয়েছে মাইকোপ্লাজমা এবং পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস। এবার এই প্রোক্যারিওটিক কোষগুলো যারা, তাদের কিন্তু সাইজটা ইউক্যারিওটিকের থেকে অনেক ছোট হয়, এবং ওরা ইউক্যারিওটিকের তুলনায় অনেক বেশি দ্রুত গতিতে বা অনেক বেশি ফাস্টার রেটে কিন্তু ওরা মাল্টিপ্লাই করে। এবার ধরো এই যে এতগুলো প্রোক্যারিওটিক কোষের নাম আমি বললাম, এদের ধরো শেপ বলো বা সাইজ বলো, সেগুলো অবভিয়াসলি আলাদা আলাদা হবে, কিন্তু বেসিক যে সেলুলার অর্গানাইজেশন, বেসিক যে কোষীয় গঠন, সেটা কিন্তু সমস্ত প্রোক্যারিওটিকের ক্ষেত্রে একই রকম হবে। মেজরিটি যদি ব্যাকটেরিয়ার কথা ভাবি, ব্যাকটেরিয়া আমরা বিভিন্ন ধরনের শেপ দেখতে পাই। যে ব্যাকটেরিয়াগুলো রড শেপের হবে তাদেরকে আমরা বলবো ব্যাসিলাস, যারা গোল বা স্ফেরিক্যাল হবে তাদেরকে বলবো কক্কাস, যারা কমা শেপের হবে তাদেরকে বলবো ভিব্রিও, এবং যারা প্যাঁচানো প্যাঁচানো হবে তাদেরকে আমরা বলবো হচ্ছে স্পাইরিলাম। এনসিইআরটির বইতে একটা পেজ আছে, যেখানে পেজটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেখানে বিভিন্ন ধরনের অর্গানিজমের কিন্তু সাইজ মেনশন করে দেওয়া হয়েছে। ইউক্যারিওটিক সেলেরও যেমন সাইজ মেনশন করা হয়েছে, অ্যাট দ্য সেম টাইম ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা এবং ভাইরাস সবার সাইজ কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো এবার তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে নিট পরীক্ষার জন্য তোমাদের এই প্রতিটা সাইজ কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে। প্রতিটা প্রোক্যারিওটিক সেলের সব থেকে বাইরে রয়েছে হচ্ছে সেল ওয়াল, বা যেটাকে বাংলায় আমরা বলবো কোষ প্রাচীর। তো এবার যে প্রশ্নটা নিট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এমন কি কোনো ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াটায় সেল ওয়াল বা কোষ প্রাচীর দেখতে পাবো না? ইয়েস, মাইকোপ্লাজমা ইজ দ্য আনসার। মাইকোপ্লাজমা হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়া যেখানে তুমি সেল ওয়াল বা কোষ প্রাচীর দেখতে পাবে না, যার জন্য মাইকোপ্লাজমার কিন্তু প্রপার যে শেপটা সেটা কিন্তু নেই। মানে যার জন্য মাইকোপ্লাজমাকে আমরা বলি ইটস আ প্লিওমরফিক ব্যাকটেরিয়া। কেউ কেউ মাইকোপ্লাজমাকে জোকার অফ মাইক্রোবায়োলজি বলেও কিন্তু চিহ্নিত করে থাকেন। সেল ওয়াল তো হলো আউটার মোস্ট কাভারিং। এবার একটা প্রোক্যারিওটিক সেল, বা ওই আবারও একই কথা, সব থেকে কমন এক্সাম্পল অফ প্রোক্যারিওটিক সেল হচ্ছে ব্যাকটেরিয়াল সেল। সেলের মধ্যে রয়েছে একটা সেমি ফ্লুইড বা অর্ধ তরল ম্যাট্রিক্স, যেটাকে আমরা বলি হচ্ছে সাইটোপ্লাজম। আর কি রয়েছে? যেহেতু প্রোক্যারিওটিক সেল, তাই এর নিউক্লিয়াস কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়, সুগঠিত নয়। জেনেটিক মেটেরিয়াল বা ডিএনএ সেটা কিন্তু কোনো পর্দা দিয়ে ঘেরা নয়, তার কারণ নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়ার মেমব্রেন নেই। তাহলে কি বলবো? দ্য জেনেটিক মেটেরিয়াল ইজ নেকেড ইন কেস অফ প্রোক্যারিওটিক সেলস। এই জেনেটিক মেটেরিয়াল অফ প্রোক্যারিওটিক সেল যেটা কিনা নেকেড, তাকে আমরা বলি নিউক্লিয়েট বা জিনোফোর। এবার আরেকটা জিনিস দেখো, যদি প্রোক্যারিওটিক সেলের কথা বলতে হয়, জেনেটিক মেটেরিয়াল যেটা তোমার অলরেডি প্রেজেন্ট রয়েছে নেকেড ডিএনএ, সেটা ছাড়াও, মানে জেনোমিক ডিএনএ ছাড়াও এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএও কোনো কোনো ব্যাকটেরিয়ায় দেখতে পাওয়া যায়। এই এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ কে আমরা বলে থাকি প্লাজমিড। প্লাজমিডকে না ডিসক্রাইব করার জন্য কিছু টার্ম ইউজ করা হয়। প্লাজমিড ডিএনএ হচ্ছে ক্লোজড সার্কুলার ডিএনএ। এবার দেখো, এখানেও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা মনে রাখার বিষয়, প্লাজমিড কিন্তু কোনো ব্যাকটেরিয়ার জন্য ইনডিসপেন্সেবল নয়। মানে একটা ব্যাকটেরিয়াতে প্লাজমিড না থাকলে ব্যাকটেরিয়াটা মরেই যাবে, ব্যাপারটা সেরকম নয়। সব ব্যাকটেরিয়াতে প্লাজমিড প্রেজেন্ট নেই, কিন্তু যাদের ক্ষেত্রে এই প্লাজমিড বা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএটা প্রেজেন্ট রয়েছে, তারা কিন্তু একটু হলেও অ্যাডভান্টেজ পেয়ে যায়। কিরকম অ্যাডভান্টেজ? পরবর্তীকালে তোমরা ক্লাস 12 লেকচার দেখার সময় দেখতে পাবে যে প্লাজমিড ডিএনএর মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকে, যেটা কিন্তু ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে প্রোটেকশন দিতে হেল্প করে। এছাড়াও পরবর্তীকালে দেখতে পাবে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে প্লাজমিডের গুরুত্বপূর্ণ রোল রয়েছে। তো আপাতত আজকের লেকচারে সেই বিষয়গুলো নিয়ে আমরা বলছি না, জাস্ট এটুকু জেনে রাখো যে ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে
জিনোমিক ডিএনএ ছাড়াও এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডিএনএ থাকে, যাকে আমরা প্লাজমিড বলে থাকি। প্রোক্যারিওটিক সেলের ওভারভিউ বলতে গেলে যে পয়েন্টটা না বললেই চলে না, সেটা হচ্ছে পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণুর কথা। প্রোক্যারিওটিক সেলে পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না, মানে নো মেমব্রেন বাউন্ড অর্গানেলস আর ফাউন্ড ইন আ প্রোক্যারিওটিক সেল। কিন্তু প্রোক্যারিওটিক সেলে যে অর্গানেলটা প্রেজেন্ট থাকে বা যে কোষীয় অঙ্গাণুটি প্রেজেন্ট থাকে তার নাম হচ্ছে রাইবোজোম। তার কারণ রাইবোজোমের বাইরে কোনো মেমব্রেন নেই, রাইবোজোম একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। এছাড়া প্রোক্যারিওটিক সেলে থাকে হচ্ছে কিছু ইনক্লুশন বডিজ, যেটার ব্যাপারে আমরা পরে ডিটেলসে আলোচনা করব। যেহেতু আমি পুরো এনসিইআরটি বেস করেই পড়াচ্ছি, তাহলে ওভারভিউ অফ সেলের পরে নেক্সট যে টপিকটা আসছে আমাদের, সেটা হচ্ছে সেল এনভেলপ অ্যান্ড ইটস মডিফিকেশন। তো অবভিয়াস কোয়েশ্চেন হচ্ছে সেল এনভেলপ জিনিসটা কি? যদি একটা ব্যাকটেরিয়ার স্ট্রাকচারের কথা ভাবি, তাহলে ব্যাকটেরিয়াল সেলের বাইরে যে লেয়ার থাকে তাকে আমরা বলবো সেল এনভেলপ। কিন্তু এনভেলপ কিন্তু একটা সিঙ্গেল লেয়ার নয়। সেল এনভেলপ হচ্ছে একটা টাইটলি বাউন্ড ত্রিস্তরীয় স্ট্রাকচার বা 3 লেয়ার স্ট্রাকচার। তার মধ্যে কি কি রয়েছে? সব থেকে বাইরে যেটা রয়েছে তার নাম গ্লাইকোক্যালিক্স। তার ঠিক ভিতরে রয়েছে সেল ওয়াল এবং তার ভিতরে রয়েছে সেল মেমব্রেন। ওকে, আই রিপিট, গ্লাইকোক্যালিক্স, তার ভিতরে সেল ওয়াল, তার ভিতরে সেল মেমব্রেন। এই 3টে স্তর মিলে তৈরি করছে আমাদের সেল এনভেলপ। এবার দেখো, এই যে 3টে স্তর আছে বা 3টে লেয়ার আছে, এই 3টে লেয়ার কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল সেলকে প্রোটেকশন দিতে হেল্প করে। কিন্তু যদি আলাদা করে দেখা যায়, প্রতিটা স্তরের কাজ কিন্তু আলাদা আলাদা। এই গ্লাইকোক্যালিক্স কিন্তু ডিফার করে ওদের কম্পোজিশন এবং থিকনেসে, মানে কি দিয়ে তৈরি হচ্ছে এবং কতটা মোটা এই লেয়ারটা, সেটা কিন্তু ব্যাকটেরিয়া মানে প্রতিটা ব্যাকটেরিয়ার জন্য সেম নয়। তাহলে গ্লাইকোক্যালিক্স ডিফার্স ইন থিকনেস অ্যান্ড কম্পোজিশন ইন ডিফারেন্ট ব্যাকটেরিয়া। গ্লাইকোক্যালিক্স লেয়ারটা যখন লুজ শিদের মতন হয়, তখন একে আমরা বলি হচ্ছে স্লাইম লেয়ার। আর যখন এটা টাফ শক্তপোক্ত হয়, তখন একে আমরা বলি হচ্ছে ক্যাপসুল। একটা জিনিস মাথায় রাখবে, যে ব্যাকটেরিয়াগুলোর বাইরে ক্যাপসুল প্রেজেন্ট থাকে, উইচ ইজ এ টাফ লেয়ার, সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু প্যাথোজেনিক হওয়ার হাই চান্স থাকে। তার কারণ কি? ক্যাপসুল লেয়ারটা এতটাই টাফ যে কেমিক্যাল ট্রিটমেন্ট বা অন্য কোনো ট্রিটমেন্টে সহজে একে নষ্ট করতে পারা যায় না। তার জন্য যে ব্যাকটেরিয়াগুলোতে ক্যাপসুল প্রেজেন্ট থাকে, তারা কিন্তু হোস্টের ইমিউন সিস্টেম থেকে সহজেই নিজেদেরকে বাঁচাতে পারে এবং তারা আমাদের জন্য প্যাথোজেনিক হয়ে যায়। আসা যাক সেল ওয়ালের কথায়। সেল ওয়াল একটা ব্যাকটেরিয়াকে স্ট্রাকচারাল সাপোর্ট দিতে এবং শেপ দিতে হেল্প করে এবং অ্যাট দ্য সেম টাইম ব্যাকটেরিয়াল সেলকে বার্স্ট করতে বা কোলাপস করার হাত থেকে রক্ষা করে। বেসড অন দ্য থিকনেস অফ দ্য সেল ওয়াল, ব্যাকটেরিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা গ্রাম পজিটিভ, একটা গ্রাম নেগেটিভ। অ্যাকচুয়ালি কি হয়, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের সেল ওয়ালটা অনেকটা বেশি পুরু হয়, মোটা হয়, আর কোনো কোনো ব্যাকটেরিয়াতে সেল ওয়াল অনেকটা পাতলা হয়। তো এই পুরুত্বের পার্থক্য বা থিকনেসের ডিফারেন্সের উপর বেস করে ব্যাকটেরিয়াল সেলের স্টেইনিং প্রপার্টি ভ্যারি করে। বা স্টেইনিং মানে কি? আগেই বলেছি ব্যাকটেরিয়া ভীষণ ছোট, অবভিয়াসলি ইউনিসেলুলার স্ট্রাকচার, এককোষী মাত্র স্ট্রাকচার, তো তাকে তো আমরা খালি চোখে দেখতে পাবো না, রাইট? এটা খুব স্বাভাবিক। তো যেই জিনিসকে আমরা খালি চোখে দেখতে পাই না, কারণ সে অত্যন্ত ছোট, তাকে তাহলে কিভাবে দেখবো? তার সাইজটা বড় করে নিয়ে ম্যাগনিফাই করে দেখবো। তো ম্যাগনিফাই করার জন্য কি আছে? মাইক্রোস্কোপ আছে। তো মাইক্রোস্কোপ দিয়ে ব্যাকটেরিয়াকে দেখতে পাবো, এইটুকু বোঝা গেছে। কিন্তু ব্যাকটেরিয়াকে যদি তুমি রং না করো, যদি তুমি কালার না দাও, তাহলে তুমি কন্ট্রাস্টিং ইমেজ কিরকম করে দেখবে? ধরো আজকে যখন আমি হোয়াইট বোর্ডে কিছু একটা লিখে আমার স্টুডেন্টদেরকে পড়াই, হোয়াইট বোর্ডে তো আমি হোয়াইট কালারের মার্কার ইউজ করি না। হোয়াইট বোর্ডে লেখার সময় আমি কোনো কন্ট্রাস্টিং কালার ইউজ করি, হয় ব্ল্যাক, না হলে ব্লু, না হলে রেড, হোয়াট এভার। তো এক্ষেত্রেও ব্যাকটেরিয়াকে তখন তোমাকে দেখতে হবে মাইক্রোস্কোপের তলায় একটা কন্ট্রাস্টিং কালার থাকা দরকার। এই জন্য ব্যাকটেরিয়াকে আমরা স্টেইনিং করি। এবার ক্রিশ্চিয়ান গ্রাম বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি প্রথম স্টেইনিং প্রসিডিওর বের করেছিলেন। তো ওনার সম্মানার্থে এই প্রসিডিওরটার নাম দেওয়া হয়েছে গ্রাম স্টেইনিং। স্টেইনিং প্রসিডিওরটা কিরকম ভাবে হয় সেটা আমি এখন বলছি না, সেটা আমি পরে অন্য কোনো ছোট্ট ভিডিওতে আমি গ্রাম স্টেইনিং এর প্রসিডিওরটা তোমাদের সাথে ডিসকাস করে দেবো। অ্যাকচুয়ালি আমি এখন এনসিইআরটি তে স্টিক করে পড়াচ্ছি, আর এনসিইআরটি গ্রাম স্টেইনিং ডিটেলসে একদমই বলেনি। জাস্ট এটুকু মনে রাখো যে স্টেইনিং প্রপার্টি অ্যাকচুয়ালি ডিপেন্ড করে অন দ্য থিকনেস অফ সেল ওয়াল। সেল ওয়াল যেখানে মোটা, সেখানে স্টেইনটা ব্যাকটেরিয়াল সেলে থেকে যায়, ইভেন আফটার অ্যালকোহল ওয়াশ ওটা কিন্তু রিমুভ হয় না। ওয়ারাস গ্রাম নেগেটিভ যারা, তারা স্টেইনকে রিটেন করতে পারে না। এটা হচ্ছে ওদের মেইন বিশেষত্ব। একটা ইনফরমেশন যেটা তোমাদের নিটের জন্য জানাটা ভীষণভাবে দরকার, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হয় কি দিয়ে? ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হয় পেপটাইডোগ্লাইক্যান দিয়ে।
পেপটাইডোগ্লাইক্যান দিয়ে। ওকে, এটা আমি ডিটেলসে তোমাদের বলবো যখন আমরা কিংডম মোনেরা পড়াশোনা করব তখন। আচ্ছা, এবার সেল ওয়ালের ঠিক ভিতরে কি রয়েছে? প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। এবার আমরা কি জানি? সেল মেমব্রেন হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল বা অর্ধভেদ্য পর্দা। তো এ কি করে? এই সেল মেমব্রেন অ্যাকচুয়ালি সেলের মধ্যে কোনো মলিকিউলের ঢোকা এবং বেরোনো, মানে এন্ট্রি এবং এক্সিটকে রেগুলেট করে, নিয়ন্ত্রণ করে, যার জন্য এটা অবভিয়াসলি সেলকে একটা প্রোটেকশন দেয়। ওকে, সেলের সেফটি ব্যাপারটা কিন্তু খেয়াল রাখে হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। আরেকটা জিনিস যেটা মনে না রাখলে চলবে না, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন প্রোক্যারিওটিক সেল বলো বা ইউক্যারিওটিক সেল বলো, দুটো ক্ষেত্রেই কিন্তু একই রকম ভাবে তৈরি। মানে both the cases the structure of plasma membrane is same in prokaryotes as well as eukaryotes. ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে আরেকটা স্পেশাল যে স্ট্রাকচার দেখতে পাই আমরা, তার নাম হচ্ছে মিজোজোম। মিজোজোম সেটা কি জিনিস? সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের একটা স্পেশাল এক্সটেনশন। প্লাজমা মেমব্রেনটা এক্সটেন্ডেড হয়ে তৈরি করে হচ্ছে মিজোজোম বলে একটা স্ট্রাকচার। এই এক্সটেনশন গুলো ভেসিকল, টিউবিউল এবং ল্যামেলি ফর্মে থাকে। ভেসিকল জিনিসটা গোল গোল দেখতে হয়, টিউবিউলটা টিউবের মতন দেখতে হয় এবং ল্যামেলিটা অনেকটা শীটের মতো দেখতে হয়। তাহলে কি বললাম? এই যে এক্সটেনশন গুলো, প্লাজমা মেমব্রেনের যে এক্সটেনশন যাকে আমরা মিজোজোম বলছি, তাকে কিরকম দেখতে হয়? টিউবিউল হতে পারে, ভেসিকল হতে পারে বা ল্যামেলি ফর্মে হতে পারে। এবার মিজোজোম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মিজোজোম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ আ প্রোক্যারিওটিক সেল। কেন? তার কারণ মিজোজোম কতগুলো ইম্পর্টেন্ট রোল প্লে করে। যেমন ধরো, সেল ওয়াল ফর্মেশনে হেল্প করছে। ওকে, ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন টু দ্য ডটার সেল, এটাতে হেল্প করছে। নেক্সট হচ্ছে রেসপিরেশনের সাইট বা স্থান হিসাবে কাজ করছে। নেক্সট হচ্ছে সিক্রিশন বা ক্ষরণে সাহায্য করছে। সারফেস এরিয়া বাড়াতে হেল্প করছে। তো এগুলো হলো মেসোজোমের কিছু ফাংশন, যেগুলো নিটের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সবসময় মনে রাখার চেষ্টা করবে যে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে যেমন ধরো এনার্জি তৈরি করা বা এটিপি তৈরি করার যে জায়গাটা, সেটা কোনটা? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। বাট মাইটোকন্ড্রিয়া তো দ্বি-একক পর্দা বিশিষ্ট বা ডাবল মেমব্রেন বাউন্ড অর্গানেল, সেটা তো প্রোক্যারিওটিকে থাকবে না। তাই বলে কি প্রোক্যারিওটিকে এনার্জি তৈরি হবে না? এটা তো হতে পারে না। তাই জন্য সেই রোলটা প্লে করে কিন্তু মিজোজোম। এক্ষুনি আমি বললাম মিজোজোম টেক্স পার্টস ইন রেসপিরেশন বা শ্বসন, মিজোজোমে কিন্তু সেই কাজটা হয়। আর আরেকটাও এরকম প্লাজমা মেমব্রেনের একটা এক্সটেনশনের স্ট্রাকচার রয়েছে যার নাম ক্রোম্যাটোফোর। ক্রোম্যাটোফোর কোথায় দেখতে পাবো? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বা কিছু পার্পল ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে দেখতে পাই, কারণ এরা তো ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করবে। এবার তোমরা নিজেরা ভাবার চেষ্টা করো যে প্ল্যান্ট বা সবুজ উদ্ভিদ যারা সালোক সংশ্লেষ করে, তাদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস কোথায় হয়? অবভিয়াসলি ক্লোরোপ্লাস্টে হয়। কিন্তু আবার এক প্রবলেম, अगेन দ্য সেম প্রবলেম, কারণ ক্লোরোপ্লাস্ট হচ্ছে ডাবল ইউনিট মেমব্রেন বাউন্ড অর্গানেল, যেটা কিনা প্রোক্যারিওটিক সেলে নেই। কারণ অলরেডি আমি বলেছি পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু নেই, তো ক্লোরোপ্লাস্টও নেই। তাহলে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া গুলো কিরকম করে ফটোসিনথেসিস করবে? কোনো তো একটা জায়গা চাই ওদেরও যেখানে ফটোসিনথেসিস হবে। সেই জায়গাটাই হচ্ছে ক্রোম্যাটোফোর, যেটা প্লাজমা মেমব্রেনের কিন্তু একটা এক্সটেনশন। তাহলে আজকের লেকচারে আমরা এখানেই শেষ করছি। এই অবধি আমরা কমপ্লিট করলাম আপ টু ক্রোম্যাটোফোর। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এবার এনসিইআরটিটা খুলে এই দুটো পেজ যেগুলো আজকে আমি পড়ালাম সেগুলো ভালো করে পড়ে ফেলো। ওয়েট করো ম্যামের থার্ড লেকচারের জন্য। সো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দাও, ভিডিওটা যত জনের সাথে পারো শেয়ার করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। বাই।